আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 31 থার্মোডাইনামিক্স 2 এর সলভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নগুলোর দিকে চলে যাই। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? আচ্ছা, ফারেনহাইটের রিডিং এবং সেলসিয়াসের রিডিংয়ের একটা সম্পর্ক আমরা জানি। দেখেন, C divided by 5 is equals to F minus 32 divided by 9। আপনাকে কি বলছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ মানে F এর মান সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। মানে আপনাকে যে শর্তটা দিয়ে দিছে সেটা হচ্ছে গিয়ে ফারেনহাইটের পাঠ সেলসিয়াসের দ্বিগুণ, এটা দিয়ে দিছে। তাহলে আমরা এখানে F এর জায়গায় 2C বসাবো, সেখান থেকে C এর মান বের করব। তাহলে বসান, C divided by 5 is equals to 2C minus 32 divided by 9। কোনাকুনি গুণ করেন, 9C is equals to এটা দিয়ে গুণ করেন, 10C is equals to কেন মাইনাস 160। এখান থেকে এদিক সেদিক করেন, যোগ বিয়োগ করেন, C এর মান পেয়ে যাবেন 160 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে গ, সিম্পল জিনিস। পরের প্রশ্ন 2 নম্বর, পড়েন কি বলছে। একটি তাপ ইঞ্জিন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্রাহকের সাথে যুক্ত থাকলে দক্ষতা 50% পাওয়া যায়। ওকে, পরে কি বলছে, দক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? খেয়াল করেন, একটা তাপ ইঞ্জিনের কথা বলছে যেটা তাপ গ্রাহকের সাথে যুক্ত আছে, তার তাপমাত্রা দেওয়া আছে কত, 37 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিতে হবে, কেলভিনে নিলে কত হবে জানো, 310। ওকে, ওই অবস্থায় তার দক্ষতা পাওয়া গেছে কত, 50%। উৎসের তাপমাত্রা দেওয়া নাই, আপনাকে বলছে যে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে প্রথমে যে দক্ষতাটা দেওয়া আছে ওইটা ব্যবহার করে আমি আগে উৎসের তাপমাত্রাটা বের করব। খেয়াল করেন, দক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু আমরা জানি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। ওকে, ব্র্যাকেট দেন। এখানে এটা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে কত, 50% দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। কাটাছিড়া করেন, 0.5 আসবে, ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। এখান থেকে T1 বের করবেন, T1 বের করলে কি আসবে দেখেন, T2 বাই T1 আসবে 0.5, T2 ডিভাইডেড বাই 0.5 এরকম আসবে। T2 কত, 310 বাই 0.5। 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা। 2 দিয়ে গুণ করলে কত আসবে, 620 কেলভিন। তাহলে খেয়াল করেন, যখন তার দক্ষতা ছিল 50% তখন উৎসের তাপমাত্রা ছিল 620 কেলভিন। এরপর বলছে দক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। অর্থাৎ দক্ষতা যখন 60% হবে তখন উৎসের তাপমাত্রা কত সেটা আগে বের করব, পরে সেখান থেকে এটাকে বিয়োগ করব। একইভাবে দেখেন, এটা এবার হচ্ছে 60% মানে একবারে করেন, 0.6 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 প্রাইম। T2 চেঞ্জ করব না, কারণ আমাকে গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে বলে নাই, উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে বলছে। 60%-এর জন্য 0.6 লিখছি, ডান পাশে পার্সেন্ট লেখা যাবে না। এখান থেকে T1 এর প্রাইমের মান বের করবেন, কত হবে, এটা এই পাশে আনবেন, এটা এই পাশে আনবেন, 0.4 T2 ডিভাইডেড বাই 0.4। T2 এর মান জানো কত, 310। এটাকে 0.4 দিয়ে ভাগ করবেন। 0.4 দিয়ে ভাগ করা মানে কি, 0.4 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2.5 দিয়ে গুণ করা। ঠিক আছে, 2.5 ইন্টু 310। তাহলে কত হবে দেখেন, 620 প্লাস 310-এর অর্ধেক 155। দেখেন, আমার কিচ্ছু করতে হবে না, এতটুকুই হচ্ছে অ্যান্সার। 620 কেলভিন, এটা কিন্তু আগের তাপমাত্রা, তার সাথে এতটুকু অতিরিক্ত পাইছেন না, তার মানে এতটুকু তাপমাত্রা আপনাকে বৃদ্ধি করতে হবে। কারণ আপনি চাইলে এটা থেকে এটা বিয়োগ করে দেন, এটাই আসবে। তাহলে অ্যান্সার হবে 155 কেলভিন। বুঝতে পারছেন? পরের উৎসের তাপমাত্রা থেকে আগের উৎসের তাপমাত্রা বিয়োগ করে দিলে 155 কেলভিন আসবে। অ্যান্সার শেষ। পরের প্রশ্ন 3 নম্বর, কি বলছে দেখেন, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে নিম্ন ও ঊর্ধ্ব বিন্দু যথাক্রমে 4 ডিগ্রি সেলসিয়াস ও 98 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারটির পাঠ 51 ডিগ্রি সেলসিয়াস হলে প্রকৃত পাঠ কত?
একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার মানে কি? আমরা জানি কোন একটা থার্মোমিটারের নিম্ন বিন্দু থাকে যেই তাপমাত্রায় বরফ গলে ওই তাপমাত্রাটা, ঊর্ধ্ব বিন্দু থাকে কোথায়? যেই তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয় ওই তাপমাত্রাটা। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেই নিম্ন বিন্দুটা হয় 0, ঊর্ধ্ব বিন্দু হয় 100। কিন্তু এখানে নিম্ন বিন্দু বলা আছে 4 ডিগ্রি, ঊর্ধ্ব বিন্দু বলা আছে 98। তার মানে এটা নষ্ট থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখন ওই থার্মোমিটার দিয়ে যদি আপনি কোনো কিছুর তাপমাত্রা মাপেন, আসল তাপমাত্রা তো পাবেন না। কিন্তু আসল তাপমাত্রা বের করতে হইলে কি করতে হবে? ওই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাইপা পরে ম্যাথ করে আসল তাপমাত্রা বের করতে হবে। এখন তাহলে দেখেন, ওই থার্মোমিটার দিয়ে আমি কোনো একটা জিনিসের তাপমাত্রা পাইছি 51 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কিন্তু অরিজিনাল না। অরিজিনালটা বের করতে হবে। কেমনে বের করবেন দেখেন, এখানে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলা আছে তার রিডিংটাকে আমি যদি বলি এক্স, সেখান থেকে ওই থার্মোমিটারের নিম্ন বিন্দু বিয়োগ করবেন, ডিভাইডেড বাই ওই থার্মোমিটারের ঊর্ধ্ব বিন্দু থেকে আবার নিম্ন বিন্দু বিয়োগ করবেন। তাহলে এখানে আমরা একটা ভাগ সংখ্যা পাবো, থার্মোমিটারের পাঠ মাইনাস নিম্ন বিন্দু ডিভাইডেড বাই ওই থার্মোমিটারের ঊর্ধ্ব বিন্দু মাইনাস নিম্ন বিন্দু। সকল থার্মোমিটারের ক্ষেত্রে এই জিনিসটা সমান হয়, এটা আমরা জানি, থার্মোমিটার তৈরির মূলনীতি এটা। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য এই সংখ্যাটা পাবো। আর একদম বিশুদ্ধ সেলসিয়াস থার্মোমিটারের জন্য আমরা কি পাবো? সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। বিশুদ্ধ সেলসিয়াস থার্মোমিটারের তাপমাত্রা যদি হয় সি, তার নিম্নবিন্দু হয় 0, ঊর্ধ্ববিন্দু 100, আবার নিম্নবিন্দু 0, এই দুইটা সমান। তাহলে এখান থেকে দেখেন এই এক্স, এক্স মানে হচ্ছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট, কত দেওয়া আছে? 51 বসান, মাইনাস আইস নিম্নবিন্দু কত দেওয়া আছে? 4, এটা কত? ঊর্ধ্ববিন্দু 98, এটা 4, সি ডিভাইডেড বাই 100। 51 থেকে 4 বিয়োগ করেন 47, এখানে আসবে 94, এখানে আসবে সি ডিভাইডেড বাই 100। 47 বাই 94 মানে হাফ, বুঝছেন? সি বাই 100 হিসাব করেন, সি এর মান আসবে 50 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে 50 ডিগ্রি সেলসিয়াস। ক। পরের প্রশ্ন 4 কি বলছে দেখেন, 420 মিটার উঁচু একটি জলপ্রপাত থেকে পানি নিচে পড়ার ফলে এর তাপমাত্রা কত বাড়বে? জলপ্রপাত থেকে পানি পড়লে তাপমাত্রা কেন বাড়বে? বাড়বেই তো, এত উঁচু থেকে পানি পড়বে, নিচে বাড়ি খায়, জিনিসটা গরম হবে না? অবশ্যই গরম হবে। দেখেন, জলপ্রপাতের উপরে যখন পানি ছিল তখন পানির মধ্যে একটা বিভব শক্তি ছিল। যখন সে নিচে আছাড় খায়, আছাড় খাওয়ার ফলে তার ওই বিভব শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়। আমরা ধরে নেব এখানে তার সম্পূর্ণ বিভব শক্তি তাপ শক্তিতে পরিণত হয়েছে, এই কারণে তার তাপমাত্রা বাড়ছে। কতটুকু বাড়ছে সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন, আমরা বলতে পারি জলপ্রপাতে যে পানি ছিল ওই পানির বিভব শক্তি ইজ ইকুয়ালস টু বাড়ি খাওয়ার পর উৎপন্ন তাপ শক্তি। উৎপন্ন তাপ শক্তি মানে কি? এম এস ডেল থিটা। যেই পরিমাণ তাপ গ্রহণ করছে ওই তাপের কারণে তার তাপমাত্রা যদি এই পরিমাণ বাড়ে, তাহলে গৃহীত তাপকে আমরা এইভাবে লিখতে পারি, বিভব শক্তি ইজ ইকুয়ালস টু গৃহীত তাপ শক্তি। পানির ভর কাটা লাগবে না, তাহলে এখান থেকে ডেল থিটা বের করতে বলছে। ডেল থিটা ইজ ইকুয়ালস টু কি আসবে? জিএইচ ডিভাইডেড বাই এস। জি এর মান হচ্ছে 9.8, জলপ্রপাতের উচ্চতা দেওয়া আছে 420 মিটার, পানির আপেক্ষিক তাপ মুখস্থ 4200। কাটাছিড়া করেন, 10 দিয়ে 9.8 রে ভাগ করেন, 0.98 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার ঘ। বুঝা গেছে? সিম্পল হিসাব। পরের প্রশ্ন 5 গ্রাম ভরের একটি বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তাপের কোনো অপচয় না হলে এবং বুলেটের উপাদানের আপেক্ষিক তাপ এত জুল পার কেজি পার কেলভিন হলে বুলেটের বেগ কত ছিল? আচ্ছা, একটা বুলেট কি করা হয়েছে? কোনো দেয়ালের মধ্যে শুট করা হয়েছে। পরে বুলেটটা দেয়ালের মধ্যে যখন ঢুকবে একটা বাধা পাবে, বাধার কারণে তার গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে। গতিশক্তি কমতে থাকলে ওই গতিশক্তিটা কোথায় যাবে? শক্তি তো নষ্ট হয় না, শক্তি শুধু একটা রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হয়। তাহলে এখানে গতিশক্তিটা তার তাপ শক্তিতে পরিণত হবে, সেটাই এখানে বলে দিছে। আর বলছে তাপের কোনো অপচয় হবে না। ওকে,
তাহলে আপনারা কি জিজ্ঞাসা বুলেটের বেগ কত। তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি বুলেটের গৃহীত তাপ মানে বুলেট যে তাপটা রিসিভ করছে ওই গৃহীত তাপ ইজ ইকুয়ালস টু বুলেটের গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি যতটুকু কমে গেল ওইটাই তার তাপশক্তিতে পরিণত হবে। তাহলে গৃহীত তাপ ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন কিউ, কিউ মানে হচ্ছে কি আপনার এম এস ডেল থিটা। ডেল কে মানে কি হাফ এম ভি স্কয়ার মাইনাস 0। দেখেন বলছে যে 5 গ্রাম ভরের একটি বুলেট কোনো দেয়ালের মধ্যে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা এত বৃদ্ধি পায়। এখন খেয়াল করেন বুলেটটাকে আমি একটা নির্দিষ্ট বেগে দেয়ালের মধ্যে মারছি, বুলেটটা দেয়ালের মধ্যে ঢুকে কিছু দূর যাওয়ার পর থেমে গেছে। তার মানে কি তার সম্পূর্ণ গতিশক্তি শেষ হয়ে গেছে এবং গতিশক্তি পুরাটাই তাপে পরিণত হয়েছে। তাহলে তার একটা গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, শেষ গতিশক্তি হচ্ছে 0। তাহলে টোটালটা আমি হাফ এম ভি স্কয়ারই লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন এম এম কাটা, কারণ এটা বুলেটের ভর, এটাও কিন্তু বুলেটের ভর। কারণ এখানে দেখেন বুলেটের তাপমাত্রা বৃদ্ধি পাইছে 160 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যে ভরটা আপনি লিখবেন এটা কিন্তু বুলেটের ভর, দেয়ালের ভর না কিন্তু, বোঝা গেছে। এবং যে আপেক্ষিক তাপ দেওয়া আছে এটা বুলেটেরটা দেওয়া আছে। তাহলে এটাও বুলেটের ভর, এটাও বুলেটের ভর কাটা। 5 গ্রাম দেওয়া আছে, এটা হুদাই, বুলেটের ভর লাগবে না। তাহলে এখান থেকে কি বের করতে বলছে বেগ। তাহলে এস ডেল থিটা ইজ ইকুয়ালস টু আসছে হাফ ভি স্কয়ার। এখান থেকে আমি ভি কি পাবো, ভি পাবো রুট 2 এস ডেল থিটা। চলেন হিসাব করি। 2 এস কত, আপেক্ষিক তাপ দেওয়া আছে কত 125, ডেল থিটা দেওয়া আছে কত 160। আর বলতে পারেন যে ভাইয়া এখানে তোর সেলসিয়াসে দেওয়া আছে, আপনি ওটাকে কেলভিনে নেবেন না। কেলভিনে নেওয়ার কি আছে, ডেল থিটা তো, ডেল থিটা যেহেতু কেলভিন আর সেলসিয়াসটা একই আসবে, আপনি কেলভিনে নেন। ফাইজলামি করেন, হিসাব করেন। কেমনে করবেন, মজার হিসাব, খেয়াল করেন। এখানে আছে কত 125, ওটাকে আমি 25 লিখব। দেখেন তো বুঝছেন কি না, বুঝেন নাই না। 125 এটাকে আমি মনে মনে লিখতে পারি না 5 ইন্টু 25, হ্যাঁ পারি। তাহলে এই 5 দিয়ে আমি এই 2 রে গুণ করে দিছি, 10 হয়ে গেছে। তাহলে থাকলো 25। কেন করব, কারণ রুটের ভিতরে আছে, সবগুলারে পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে যাতে রুট কাটাকাটি যায়। এখন দেখেন তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে 10, হয় নাই, এটা হয়েছে। এটা কি পূর্ণবর্গ না, সমস্যা নেই। এখানে কত আছে 160, এটা 16 বানায় দেন, এই শূন্যটা এখানে দিয়ে দেন, সমস্যা না। এবার দেখেন 100কে যদি রুট করেন হবে 10, 25কে যদি রুট করেন হবে 5, 16কে যদি রুট করেন হবে 4, 4 5 20, 20 দুগুণে 200 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন, সহজ হিসাব, সময় কম নিয়ে করবেন, বড় হিসাব তাড়াতাড়ি করতে হয়। ওকে, 5 নম্বর প্রশ্ন শেষ, 6 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, আমরা এখন একটা সিরিজে চলে আসছি। এই একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রের মাধ্যমে আমরা 6 থেকে 10 নাম্বার 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, আগে একটু গ্রাফটা দেখার চেষ্টা করেন। গ্রাফটা দেখা যাচ্ছে আশা করি, খেয়াল করেন। এখানে দুইটা অক্ষ দেওয়া আছে, এই বরাবর এই বরাবর। এই অক্ষ বরাবর কোন একটা গ্যাসের আয়তন দেওয়া আছে মিটার কিউব এককে, এই অক্ষ বরাবর চাপ দেওয়া আছে কিলো প্যাসকেল এককে, মানে 10 টু দি পাওয়ার 3 গুণ অবস্থায় আছে। সমস্যা নেই, এখানে দুইটা মান দেওয়া আছে 5 25, মানে 5 মিটার কিউব 25 মিটার কিউব। চাপের মান দেওয়া আছে 50 কিলো প্যাসকেল 150 কিলো প্যাসকেল। কোনো একটা গ্যাসীয় ইঞ্জিনের কথা বলছে, হ্যাঁ, সিস্টেমের কথা বলছে, তাপ ইঞ্জিনের কথা, যেখানে ইঞ্জিনটা তাপ শোষণ করে সামনে যায়, আবার তাপ বর্জন করে পিছনে ফিরে আসে। ওকে, খেয়াল করেন, একটা ইঞ্জিন এখান থেকে যাত্রা শুরু করছে, এ থেকে এ বি পথে বি পর্যন্ত গেছে, পরে সেখান থেকে বিসি পথে সি পর্যন্ত গেছে, পরে আবার সি এ পথে আবার আগের অবস্থায় ফিরে আসছে। খেয়াল করেন, এখানে একটা ত্রিভুজ আকৃতির পথ তৈরি হইল, চক্র তৈরি হইল। ওকে, এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি খুব সহজে লিখতে পারবো। কেমনে দেখেন তো, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এ বিন্দুর ভুজ কত 5, এ বিন্দুর কোটি কত 50। তাহলে বলেন তো এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে 5,50। বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটারও ভুজ 5,
কোটি হচ্ছে 150। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক বলেন। সি বিন্দুর ভুজ হচ্ছে 25, কোটি কত? কোটি 50। স্থানাঙ্কগুলো আমাদের লাগবে। এইবার প্রশ্নের দিকে আসেন। 6 নম্বর কি বলছে? এবি অংশে অভ্যন্তরীণ শক্তি কত বাড়বে? এবি অংশে মানে গ্যাসটা যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। আচ্ছা, এ থেকে বিতে যাওয়ার অর্থ কি দেখেন তো? এ থেকে বিতে যাওয়ার অর্থ হচ্ছে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। দেখেন দুইটা বিন্দুর ভুজ কিন্তু সেম, মানে গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন হয়নি। এটা একটা সম আয়তন প্রক্রিয়া। ওকে, তাহলে এই অংশে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করতে বলছে, কোনো সমস্যা নেই। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে হিসাব করি? আচ্ছা, কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে জানো কি বোঝায়? গ্যাসের গতিশক্তি, তাই না? আর গ্যাসের গতিশক্তি জানো কিভাবে বের করতে হয়? কে ইজ ইকুয়ালস টু 3/2 nRT, তাই তো? তাহলে গতিশক্তির পরিবর্তন মানে কি? এই শক্তির পরিবর্তন। কিন্তু তাপমাত্রা তো দেওয়া নেই, সমস্যা নেই। দেখেন তো, গতিশক্তি কিন্তু আমরা এভাবেও লিখতে পারি 3/2 PV। হ্যাঁ, দেখেন চাপ এবং আয়তন সবই কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা বিন্দুতে চাপ এবং আয়তন দেওয়া আছে। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে গতিশক্তি বের করতে পারবো, গতিশক্তির পরিবর্তনও বের করতে পারবো। গতিশক্তির পরিবর্তন মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও বের করতে পারবো। ওকে, তাহলে দেখেন আমাদের এই প্রশ্নে কি বলছে? এবি অংশে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবি অংশে মানে গ্যাস যখন বি বিন্দুতে গেছে সেখানকার অভ্যন্তরীণ শক্তি জানবো, যখন এ তে ছিল তখনকার অভ্যন্তরীণ শক্তি জানবো, এই দুটোর পার্থক্য করব, তাহলে তো পরিবর্তন পাবো। তাহলে দেখেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়ালস টু ইউ। হ্যাঁ, ইউ আমি গতিশক্তি দিয়ে লিখি, গতিশক্তি অফ বি বিন্দু মাইনাস গতিশক্তি অফ এ বিন্দু। কেমনে বের করবেন? 3/2 এই বিন্দুর আয়তন চাপ কত? 5 ইন্টু 150 মাইনাস এ বিন্দুর 3/2 এ বিন্দুর আয়তন ইন্টু চাপ কত? এত ইন্টু 50। ওকে, তাহলে দেখেন অনেক কিছু কমন যায়, পরে আপনি হিসাব নিকাশ করে ফেলেন। 3/2 আর 5 কমন যাবে, 150 মাইনাস 50 হিসাব করে ফেলেন, সুন্দর 750। কিভাবে? 150 থেকে 50 গেলে 100, কাটাছিড়া করেন 2 দিয়া 50, পরে 5 50 250 ইন্টু 3 মানে 750। 750 কিলো জুল। কেন কিলো জুল? কারণ এটা প্যাসকেলে ছিল না, কিলো প্যাসকেলে ছিল। বুঝতে পারছেন? ওকে, এভাবে করে আমাদের হিসাবটা হয়ে গেল। ওকে, পরের প্রশ্ন 6 তো গেল। 7 একটা প্রশ্ন কয়বার করবেন? 7। ও, চিত্র চেঞ্জ হয় নাই, বিন্দুর স্থানাঙ্ক তাহলে চেঞ্জ হবে না, তবু মুচ্ছা দিই কারণ গ্রাফটা একটু ছড়ে গেছে, সমস্যা নেই। 7 নম্বর কি বলছে? বিসি অংশে কৃত কাজ কত হবে? বিসি অংশ বলতে গ্যাস যখন বি থেকে সি বিন্দুতে গেছে তখন কৃত কাজ বের করতে বলছে। তাপগতিবিদ্যার পিভি লেখচিত্র থেকে কাজ কেমনে বের করতে হয়? যেই পথের কথা বলবে বা যে অংশের কথা বলবে সেই অংশ দ্বারা তৈরি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বিসি অংশ দ্বারা কৃত কাজ বের করতে বলছে, তাহলে এই বিসি অংশ দ্বারা এই জায়গায় যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হইল তার ক্ষেত্রফল বের করতে হবে। সুন্দর না? ওকে, এখন দেখেন তো এই ক্ষেত্রটা যেন কি ক্ষেত্র হয়েছে, দেখেন তো এই ক্ষেত্রটা পুরাটা এটা ট্রাপিজিয়াম হয়ে গেছে না? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। এই কেমনে বের করে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কেডা কেডা? এটা আর এটা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই বাহুটার দৈর্ঘ্য কত? এখান থেকে এই পর্যন্ত কত? 150 প্লাস এটা হচ্ছে আরেকটা সমান্তরাল বাহু, এটা দৈর্ঘ্য কত? 50, উচ্চতাটা 50। ওকে, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই বাহু থেকে এই বাহুর দূরত্ব কত? 25 থেকে 5 দূরত্ব কত? 20। হিসাব করে ফেলেন, 150 আর 50 200, 2 দিয়ে কাটাকাটি করেন 10, 200 ইন্টু 10 মানে 2000 কিলো জুল। অ্যান্সার হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে? এবিসি অংশে শোষিত তাপশক্তি কত? অর্থাৎ এবিসি, এ থেকে বি, বি থেকে সি, এই দুইটা অংশে শোষিত তাপ বের করতে বলছে। ক্লসিয়াসের সূত্র অনুসারে শোষিত তাপকে আমরা কিভাবে জানি? কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। এই পুরা পথে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ, তাহলে আমরা মোট শোষিত শক্তি পেয়ে যাব।
ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি এ বি অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি, বিসি অংশের কৃতকাজ জানি, তাহলে আমার শুধু বিসি অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা দরকার। এবি অংশের কৃতকাজ দরকার নাই? হ্যাঁ আছে, কিন্তু এবি অংশে তো কোনো কাজ হয় নাই। এবি অংশটা কি একটা সম আয়তন প্রক্রিয়া না? এবি অংশ কিন্তু কোনো কাজ হয় নাই, ওর কাজ 0, বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন আমরা এই কিউ, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি আমরা কিউ এবি প্লাস কিউ বিসি, বুঝতে পারছেন? কিউ এবি মানে কি? কিউ এবি মানে ওই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যা পাইলাম না ওইটাই, ডেল ইউ এবি প্লাস কিউ বিসি মানে হইতেছে গিয়া ডেল ইউ বিসি প্লাস ডাব্লিউ বিসি। ওকে, এবির জন্য কোনো কৃতকাজ নাই, এই কারণে শুধু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা লিখছি। এখন দেখেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু আমরা আগে একটা প্রশ্নে দেখেছি 750। ডেল ইউ বিসি এটা জানি না, এটা বের করতে হবে। কেমনে বের করবেন? ডেল ইউ বিসি মানে সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি থেকে বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করবেন। সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি মানে কি? 3/2 চাপ ইন্টু আয়তন। এই বিন্দুর চাপ কত বলেন তো? এই বিন্দুর চাপ হইতেছে গিয়া 50। পরে আয়তন কত? আয়তন হচ্ছে গিয়া 25। কমন নিলাম, এটা থেকে আমি বিয়োগ করব। কি বিয়োগ করব? এই বিন্দুর চাপ ইন্টু আয়তন বিয়োগ করব। কত? 5 ইন্টু 150। ওকে, পরে প্লাস ডাব্লিউবিসি কিন্তু আমরা আগের প্রশ্নে বের করেছি 2000 আসছিল, তাই না? ওকে, তাহলে এবার হিসাব করেন, এখান থেকে আপনি হিসাব করেন 5 25 125 মানে 1250, 5 ইন্টু 150 মানে 750, 1250 থেকে 750 গেলে থাকবে 500, 500কে 2 দিয়ে ভাগ করবেন 250, 3 দিয়ে 250কে গুণ করেন 750, 750 750 1500, 1500 আর 2000 3500 কিলো জুল। এটা হইতেছে গিয়া এবিসি অংশের শোষিত তাপশক্তি। তাহলে একটা গ্রাফ থেকে আমরা কত কিছু বের করতে পারি, কৃতকাজ বের করতে পারি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারি, তাপশক্তিও বের করতে পারি, এমনকি দক্ষতাও বের করতে পারবো। পরের প্রশ্ন দেখলেই বুঝবেন। পরের প্রশ্নে যান। এখানে দক্ষতা না, এখানে প্রক্রিয়া জিগাইছে, সমস্যা নেই, আসতেছে। পরের প্রশ্ন কি বলছে? 9 নম্বর বলছে সিএ অংশটি কোন প্রক্রিয়া নির্দেশ করে? সিএ যেন কোথায়? সি থেকে এ। গ্যাসটা যখন সি থেকে এ বিন্দুতে গেছে, দেখেন তো এই বিন্দুতে তার কৃতকাজ না তো, চাপ কত? এই বিন্দুতে তার চাপ হচ্ছে 50, এ বিন্দুতে তার চাপ কিন্তু 50, কিন্তু আয়তন চেঞ্জ হয়েছে, এখানে আয়তন 25, এখানে আয়তন 5। তাহলে এই বিন্দু দুইখানে চাপ সমান, আর যেহেতু ভি অক্ষের সমান্তরাল, এটা একটা সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে আইসোবারিক প্রসেস। খেয়াল করেন, আইসোথার্মাল এটা মানে সমুষ্ণ প্রক্রিয়া, আইসোকৌরিক এটা মানে হচ্ছে গিয়ে সম আয়তন প্রক্রিয়া, আইসোবারিক মানে সমচাপ প্রক্রিয়া। এটা তাহলে কি হবে? বাকি তো আছে একটাই, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া। আইসোবারিক ইংরেজি নামগুলো মনে রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। পরের প্রশ্ন, ইঞ্জিনটির দক্ষতা কত? ইয়েস, দক্ষতা বের করার জন্য ফর্মুলা কি? এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস গর্জিত তাপ বাই শোষিত তাপ। এই পুরো ইঞ্জিনটা কোন অংশের জন্য তাপ শোষণ করে দেখেন তো? এই পথ এবং এই পথ, এই দুই পথ মিলায় হচ্ছে তাপ শোষণ করে, যেহেতু সম্মুখ দিকে অগ্রসর হয়েছে। এবং এই শোষিত তাপ কিন্তু আমরা একবার বের করছি, কত বের হয়েছিল জানো? 3500। 1 মাইনাস নিচেরটা পাইছি 3500, এটা হচ্ছে শোষিত তাপ। আর কিউ2 হচ্ছে বর্জিত তাপ। বর্জিত তাপ আমরা জানি না, বর্জিত তাপ হবে কোন জায়গায়? সি থেকে এতে যখন গ্যাসটা ফিরে যাবে ওই অংশে সে তাপ বর্জন করবে। তাপ কতটুকু বর্জন করবে সেটা আমরা কিভাবে বের করব? এখন দেখেন আমরা কিউ2 বের করব, মানে কিউ2 মানে বর্জিত তাপ। বর্জিত তাপ ইজ ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃতকাজ। তাহলে কৃতকাজ হবে কি আমার এই এতটুকু অংশের ক্ষেত্রফল, এতটুকু অংশের ক্ষেত্রফল হবে কি কৃতকাজ। তাহলে ক্ষেত্রফল আমি কি পাবো দেখেন তো, মুছা দিই, সরি। ক্ষেত্রফল হবে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 20, প্রস্থ কত? 50। দৈর্ঘ্য 20 কেমনে? 25 থেকে 5 বিয়োগ করছি। ওকে, আচ্ছা। আর প্রস্থ হচ্ছে 50, কিভাবে? এখান থেকে এখানে যান, উচ্চতাটা 50, প্রস্থ 50। ওকে, কৃতকাজ হয়ে গেল।
প্লাস অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই জায়গার অভ্যন্তরীণ শক্তি এবং এই জায়গার অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। ওকে, তাহলে কিভাবে করব? 3/2 ইন্টু এই জায়গার পিভি মাইনাস এই জায়গার পিভি কত হবে দেখেন, এই জায়গার পি এই জায়গার পি কিন্তু সমান, তাহলে আমি 50টাও কমন নিয়ে নিই, কমন নেন, পরে বিয়োগ হবে 25 থেকে 5, তাহলেই হয়ে যাবে। তাহলে 25 থেকে 5 গেলে থাকবে 20, 10, 500, 750, এখানে আসবে 1000, 750 না 1500, এখানে আসবে 1000, এখানে টোটাল হবে 2500। তাহলে Q2 এর মান হচ্ছে 2500, বসায় দেন 2500। এবার ক্যালকুলেট করেন, তাহলে হবে 1 মাইনাস 25/35 মানে আপনার হচ্ছে এরকম আসবে 1 মাইনাস 25/35 মানে 5/7 এরকম আসবে। বিয়োগ করেন, বিয়োগ করলে আসবে 2/7। এটাকে ক্যালকুলেট করে দক্ষতা বের করতে হবে। খেয়াল করেন অপশনগুলো দেখেন, ক নাম্বার আছে কি 50%। 50 সম্ভব না, কারণ 50 হইলে উপরে অর্ধেক হইতো, উপরে 7-এর অর্ধেক থাকতে হইতো, 50 বাদ। 80% এটা জীবনও সম্ভব না, ঠিক আছে? 50 বেশি তো জীবনই হবে না। তাহলে যদি 4-এর বেশি হইতো উপরে, তাহলে 80% হইতো, 80% বা তার বেশি হইতো। পরে 25% কখন হয়? যখন উপরের সংখ্যাটা নিচের সংখ্যার 4/1 হয়। 7কে যদি 4 দিয়ে ভাগ করি 2 পাওয়া যাবে? 2 পাওয়া যাবে না। অপশন বাকি আছে একটাই, 28.57। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে গ। তাহলে গ্রাফ রিলেটেড যে 5টা প্রশ্ন সেগুলো শেষ হয়ে গেল। এবার আমাদের পরের প্রশ্নগুলো দেখি। 11 নাম্বার কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফকে গলিয়ে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিতে মোট এন্ট্রপির পরিবর্তন কত হবে? এক খণ্ড বরফের কথা বলছে, যার তাপমাত্রা বর্তমানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ঘটনাটা কি ঘটবে দেখেন, মনে করেন আপনাকে এক খণ্ড বরফ দিয়ে দেওয়া আছে, বরফটার বর্তমান তাপমাত্রা আছে 0 ডিগ্রি। এখন এটাকে যদি আমি তাপ দিই, তাপ দিলে বরফটা গলে পানি হয়ে যাবে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে এখন 0 ডিগ্রির বরফ আছে, 0 ডিগ্রির বরফ গলে পানি হয়ে যাবে, এ পানি 0 ডিগ্রির পানি হয়ে গেল। এরপর এটাকে আমি আবার তাপ দিলে এটা তখন আবার 17 ডিগ্রির পানি হয়ে গেল। ঠিক আছে, এটাও পানি, এটা ঠান্ডা পানি, এটা একটু মোটামুটি গরম পানি। ঠিক আছে, কত সুন্দর সুন্দর পানি। তাহলে দেখেন এখানে কিন্তু 2 ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে, কারণ 2 ধাপে তাপ গ্রহণ হচ্ছে। তাহলে এই ধাপে এন্ট্রপির পরিবর্তন আমরা কেমনে হিসাব করি? del S is equals to mLF/T। যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, এই ধাপ থেকে এই ধাপে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, অবস্থা চেঞ্জ হচ্ছে, তাই এন্ট্রপির পরিবর্তন হবে এরকম mLF/T, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। এই ধাপে এন্ট্রপির পরিবর্তন কি হবে? del S is equals to ms ln এইটার তাপমাত্রা T2 ডিভাইডেড বাই এটার তাপমাত্রা T1। তাহলে দেখেন টোটাল এন্ট্রপির পরিবর্তন কি হবে? এই দুইটার যোগফল। হ্যাঁ, তাহলে এখন দেখেন mLF, এই তাপমাত্রাটা কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে 273 কেলভিন, প্লাস ms ln T2, T2 মানে হচ্ছে এই জায়গার তাপমাত্রা, এই জায়গার তাপমাত্রা কত? 17 ডিগ্রি সেলসিয়াস মানে 290 কেলভিন। T1 মানে এই জায়গার তাপমাত্রা কত? 273। অ্যান্সার কোনটা? গ। বুঝতে পারছেন? এটাও হবে না, এটাও হবে না। কেন? 2 ধাপে তাপ গ্রহণ হচ্ছে, প্রথমে বরফ থেকে পানি, পরে পানি থেকে গরম পানি। তাই এটাও হবে না, কারণ এটা হচ্ছে শুধু বরফ গলার জন্য। এটা হবে না, কারণ এটা হচ্ছে শুধু পানি গরম হওয়ার জন্য। এটা হবে কারণ 2টা ধাপে তাপ গ্রহণ হচ্ছে, এন্ট্রপি পরিবর্তন 2 ধাপে হবে। এটা তো হবেই না, এটা তো একই কথা। ধন্যবাদ। দেন পরের প্রশ্ন পারো। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? এটা যে না পারবে তার মরে যাওয়া উচিত। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া 3টা ফর্মুলা আছে, PV পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, TV পাওয়ার গামা -1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, TP পাওয়ার 1 - গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা না, এটা কোত্থেকে আসছে? আমি জীবনের প্রথম দেখলাম এটা, মুখস্থ জিনিস। বাদ দেন, পরের প্রশ্ন। কোন তাপ ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা কমালে এর দক্ষতা বাড়ে। কেমনে? খেয়াল করেন, দক্ষতা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? 1 - T2/T1। গ্রাহকের তাপমাত্রা মানে কি? গ্রাহকের তাপমাত্রা মানে হচ্ছে এটা, তাই তো? খেয়াল করেন তো, এই দক্ষতা বাড়বে কখন? যখন এই পুরা জিনিসটা কমতে থাকবে। ওকে,
কারণ এটা কি 1 থেকে একটা সংখ্যা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এই বিয়োগের অংশটার মান যত কমাইতে পারবো দক্ষতা তত বাড়তে থাকবে। এখন আমার কথা হইল গিয়া T2/T1 এই সংখ্যাটাকে আমার মিনিমাইজ করতে হবে, মানে কমাইতে হবে। এই সংখ্যাটা T1 এর মান স্থির রেখা, এই সংখ্যাটার মান আমি কিভাবে কমাইতে পারি? যদি T2 এর মান কমতে থাকে, T2 এর মান যত কমবে এই অনুপাতটা তত কমবে, এই অনুপাত যত কমবে দক্ষতা তত বাড়বে। তার মানে কোনো একটা তাপ ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা কমালে দক্ষতা বাড়ে। পরের প্রশ্ন, রুদ্ধতাপীয় প্রসারণের ফলে কোনো সিস্টেম দ্বারা 200 জুল কাজ সম্পাদিত হলে সিস্টেম এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা দেখেন তো, আমরা ক্লসিয়াসের সূত্র থেকে জানি Q = del U plus W। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য Q হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি del U plus W = 0। আমাকে বলছে রুদ্ধতাপীয় প্রসারণের ফলে কোনো সিস্টেম দ্বারা মানে কাজ পজিটিভ 200 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে ডাব্লিউর মান হইবে গিয়া মাইনাস ডেল ইউ। এই ডাব্লিউর মান কত দেওয়া আছে? ডাব্লিউর মান দেওয়া আছে 200, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল ইউ। এইবার বলেন ডেল ইউর মান কত আসবে? মাইনাস 200। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ যদি পজিটিভ হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে নেগেটিভ, কাজ যদি নেগেটিভ হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে পজিটিভ। মান হবে সমান। কৃত কাজের মান দেওয়া আছে 200 জুল, যেহেতু বলছে প্রসারণ তাহলে কাজ হবে পজিটিভ, তার মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে মাইনাস 200 জুল। পরের প্রশ্ন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কৃত কাজ কত? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ বের করার একটা ফর্মুলা আমরা জানি, W = nRT1 - T2 divided by gamma - 1 জানি। এখন দেখেন কি বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 মোল গ্যাসের তাপমাত্রা বাড়াইতে হবে কতটুকু? 1 কেলভিন। 1 মোল বলছে, তাহলে আমরা n এর মান বসাবো 1, থাকবে R। 1 কেলভিন বাড়াবো মানে যে T1 - T2 এই পুরা জিনিসটার মান হবে 1 কেলভিন। T2 এর মান হবে বড়, T1 এর মান হবে ছোট। কেমনে বুঝলাম? বাড়ানোর কথা বলছে, 1 কেলভিন বৃদ্ধি করার কথা বলছে। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে আগেরটা ছোট ছিল পরেরটা বড় হয়েছে, কতটুকু? 1 কেলভিন। তাহলে এটার মান হবে গিয়ে -1 কেলভিন, মানে -1 ডিভাইডেড বাই গামা -1। বুঝতে পারছেন? যদি বলতো যে 1 কেলভিন হ্রাস করা হইলো তখন এটা +1 হইতো। ওকে, তাহলে এখানে দেখেন মাইনাসটা বাইরে নিয়ে আসেন, থাকবে R ডিভাইডেড বাই গামা -1। গামা মানে কি? CP/CV আছে -1। লসাগু করেন, -R ডিভাইড, লসাগু করলে কি আসবে? CP - CV ডিভাইডেড বাই CV। এই CV আবার উপরে চলে যাবে, -R CV ডিভাইডেড বাই CP - CV। আর CP - CV মানে কিন্তু আবার R কাড়া -CV। অ্যান্সার -CV। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এতটুকু কাজ করতে হয়। যদি হ্রাস করার জন্য কৃত কাজ বের করতে বলতো তাহলে এটাই আসতো, কিন্তু আসতো +CV। ওকে, তাহলে দেখেন আমাদের এই থার্মোডাইনামিক্স 2 পরীক্ষার যে 15টি প্রশ্ন ছিল সেগুলো আমাদের সলভ করা হয়ে গেল। যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অবশ্যই এটা অনেক ফলপ্রসূ হয়েছে, এবং যারা পরীক্ষা দেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর এই সলভ ক্লাসটি আবার দেখে নেবেন। তারপরে আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার পর লাইক করবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। তাহলে সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি।